বাংলাদেশ জামাত ইসলামীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কিছু চমৎকার ঘটনা ঘটেছে। জামাত ইসলামীর সাবেক এমপি বর্তমানে যারা জীবিত আছেন তাদের প্রায় সবাই উপস্থিত ছিলেন এবং জামাত ইসলামীর মজলিস শুরা সদস্যদের মধ্যে নিকট অতীতে অনুষ্ঠিত যে কোনো মজলিস শুরা অধিবেশনের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সেই বৈঠক থেকে আমিরে জামাত জাতির উদ্দেশ্যে কিছু জরুরি আহ্বান জানিয়েছেন। এটা আমরা প্রচার করতে চাই, ছড়িয়ে দিতে চাই। আশা করি দর্শক আপনারাও জামাত ইসলামীর এই বৈঠকের খবর জাতিকে জানিয়ে দিবেন যে জামাত সাংগঠনিকভাবে আগের চাইতে মজবুত হয়েছে। নিকট অতীতে যেসব প্রোগ্রাম করতে পারতো না ভালোভাবে অথবা নাম সর্বস্বভাবে কোনো রকম করতে হতো অথবা ভার্চুয়ালি করতে হতো, এগুলো এখন জামাত ইসলামী ফিজিক্যালি এই বৈঠকগুলো করছে, বড় আকারেই করছে, সবার উপস্থিতিতে সরগরম একটা পরিবেশ। কেন্দ্রীয় মজলিস শুরার ষান্মাসিক অধিবেশন অনুষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামীর ঘূর্ণিঝড়ে আক্রান্ত দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সচ্ছল ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় মজলিস শুরার ষান্মাসিক অধিবেশন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তো গঠনতন্ত্র অনুযায়ী এই কথাটা জামাত প্রেস বিজ্ঞপ্তিতে কেন লিখেছে? এর কারণ হচ্ছে জামাত গঠনতন্ত্র অনুযায়ী চলে। জামাতের ভিতরেও গণতন্ত্র চর্চার চেষ্টা হচ্ছে, বাহিরেও বাংলাদেশ জামাত ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে। অনেক দল আছে যারা রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে কিন্তু ভিতরে গণতন্ত্র নেই, ভিতরে স্বৈরতন্ত্র। জামাতেরও সমস্যা আছে, তারপরও জামাত গঠনতন্ত্রকে মানে গণতন্ত্র প্র্যাকটিস করার চেষ্টা করে। আওয়ামী লীগ তো ইদানিং তাদের নিজেদের গঠনতন্ত্রকে প্রকাশ্যে অবজ্ঞা করে। যেমন নিজ দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে যদি কেউ নির্বাচন করে তাহলে তাকে বহিষ্কার করা হবে এবং সেই নির্বাচনে যারা প্রচারণায় সহযোগিতা করবে নিজ দলের প্রার্থীর মনোনীত প্রার্থীর বিপক্ষে তাদেরকেও তদন্ত সাপেক্ষে বহিষ্কার করা হবে। কিন্তু বহিষ্কার তো করছেই না, বরং তাদের সবাইকে এনকারেজ করছে, তাদের সবাইকে উৎসাহিত করছে, নিজ দলের বিরুদ্ধে প্রার্থী করতে দল প্রকাশ্যে অনুমতি দিচ্ছে, গঠনতন্ত্রকে অবজ্ঞা করছে। কিন্তু জামাত ইসলামী গঠনতন্ত্র মানে। মজলিস শুরার অধিবেশনে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি মাওলানা আনোয়ার শামসুল ইসলাম, সাবেক এমপি এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যগণ উপস্থিত ছিলেন। মানে সাবেক এমপি বর্তমানে যে কয়জন আছেন মোটামুটি রাজনীতিতে সক্রিয়, তারা সবাই এখানে উপস্থিত ছিলেন। এটা সত্যি ভালো লাগার একটা দৃশ্য। সাবেক এমপি যারা, তাদের রাজনৈতিক বোধ, রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ডেফিনেটলি একটা রিলেভেন্স আছে। সংসদে যাওয়ার অভিজ্ঞতা, আইন প্রণয়নের অভিজ্ঞতা, বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য হওয়ার অভিজ্ঞতা, এটার একটা আলাদা তাৎপর্য ডেফিনেটলি রয়েছে। সভাপতির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন পর সশরীরে কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশন শুরু করতে পেরে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এটা অনেক দিন পর এমন দৃশ্য, এত বড় আকারে মজলিস শুরার অধিবেশন জামাত নিকট অতীতে করতে পারেনি। এর মানে জামাতের যত ঘাটতি, এতদিন যা যা করতে পারেনি এখন সব ধীরে 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 করছে। ইনশাল্লাহ জামাত এভাবে এগিয়ে যাবে। আমি গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, সাবেক আমির জামাত ইসলামীর এবং সাবেক মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির মাওলানা এ কে এম ইউসুফ, অধ্যাপক এ কে এম নাজির আহমেদ, মাওলানা আব্দুল সুবহান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, সাবেক সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামরুজ্জামান, জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাশেম আলীকে। এর মানে স্মরণ করার ক্ষেত্রে, সাবেক নেতাদের, শহীদ নেতাদের স্মরণ করার ক্ষেত্রেও প্রেসিডেন্স ধারাবাহিকতা মেনে তারপরে আমিরে জামাত কথা বলেছেন। চমৎকার, এটাকেই বলে সাংগঠনিক শৃঙ্খলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের শাহাদাত কবুল করেন এবং তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরাও তাদের জন্য দোয়া করি। এবং যে কথাটা এখানে এই অংশের বিশ্লেষণ হিসেবে বলতে চাই, জামাত ইসলামীর আজীবন পাথেয়, যতদিন জামাত ইসলামী থাকবে ততদিন মাওলানা নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাশেম আলী, আল্লামা সাইদি এদেরকে স্মরণ করতে হবে।
জামাতের নির্বাচনী প্রচার প্রচারণা সব জায়গায় এদের নাম ব্যবহার করে ভোট চাইতে হবে। জনগণ এদেরকে ভালোবাসে, এদের নামেই জামাত চলবে, এদেরকে স্মরণ করতেই হবে। সভাপতির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, জাতি একটি কঠিন সময় অতিবাহিত করছে। মানুষের কথা বলার ও মত প্রকাশের স্বাধীনতা নেই, স্বাধীনভাবে চলাফেরার অধিকার নেই, সভা সমাবেশ ও রাজনৈতিক অধিকার প্রয়োগের কোনো সুযোগ নেই। এই সরকার ক্ষমতায় আসার পর মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়েছে। প্রকৃতপক্ষে মানুষের আজ কোনো অধিকার নেই। রাজনৈতিক দলসমূহের বিশেষ করে ইসলামী আন্দোলন এবং ব্যক্তি ও সংগঠন সরকারের নিগ্রহের শিকার। সবচেয়ে বেশি নিগ্রহের শিকার জামাত ইসলামী, দেন বিএনপি। তবে অনেক বিরোধী দল, দাবি করা দল তো বহাল তবিয়তে, বরং তাদের জীবনে সবচেয়ে সুসময় পার করছে, যেমন চরমোনাই ইত্যাদি ইত্যাদি। ইসলামী দলসমূহ সরকার নির্যাতনের শিকার হচ্ছে। বিশেষ করে জামাত ইসলামী বর্তমান সরকার প্রধান টার্গেটে পরিণত হচ্ছে। তবে ইসলামী দলসমূহের মধ্যে খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, খেলাফত আন্দোলন এগুলোকে বলা যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই সরকারের কোনো নির্যাতনের শিকার হচ্ছে না। হেফাজত ইসলামও সরকারের নির্যাতনের শিকার হচ্ছে বা হয়েছে। জামাতকে নেতৃত্বশূন্য করার জন্য শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং তা কার্যকর করা হয়। বর্তমান সরকার আমলে জামাতের লক্ষাধিক নেতাকর্মীকে কারাগারে আটক রাখা হয়, হাজার হাজার নেতাকর্মীকে জেলে নিয়ে নির্যাতন চালানো হয়। সরকার প্রতিপক্ষকে নির্মূল করার জন্য সব ধরনের পন্থা অবলম্বন করে সরকারের সকল ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এটার মানে হচ্ছে জামাত ইসলামীকে দুর্বল করা যায়নি। যেমন জামাত কয়েক মাস আগেও বা 1-2 বছর আগেও এত বড় আকারে মজলিস শুরা অধিবেশন অনুষ্ঠিত করতে পারত না। তো এখন তো ঠিকই মজলিস শুরা অধিবেশন অনুষ্ঠিত করতে পারছে। এর মানে জামাতকে দমন করা, নির্মূল করা আদৌ সম্ভব নয়। সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। বিনা ভোটে সরকার দুর্নীতি দুঃশাসন চালিয়ে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। সমাজ জীবনের কোথাও শান্তি নেই, শৃঙ্খলা নেই, আইনের শাসনের বালাই নেই। দেশের অর্থনীতি আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে। শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক লুটপাট, বিদেশে অর্থপাচার সহ নানা অনিয়ম দুর্নীতি দেশের অর্থব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকের শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত করেছে। মানে ঋণ নির্ভর একটা দেশ, দেশি ঋণ, বিদেশি ঋণ, ঘরের ঋণ, বাইরের ঋণ, ঋণ নির্ভর একটা দেশে পরিণত করেছে। আমি তো বলি যে এই বাংলাদেশ মারা গেলে ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী তার জানাজা পড়া জায়েজ নেই। এরকম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তে হয় না, তার ঋণের পরিশোধে নিশ্চয়তা দিতে হয়। দেশের শিক্ষা ব্যবস্থাকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। শতকরা 92% মুসলিম অধ্যুষিত দেশের শিক্ষা কারিকুলাম থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছে। নৈতিক ও আদর্শিক শিক্ষার পরিবর্তে বিজাতীয় শিক্ষা কারিকুলামে অবতারণা করা হয়েছে। নৈতিক মূল্যবোধ ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকারের ষড়যন্ত্র থেকে মাদ্রাসা শিক্ষা রেহাই পায়নি। কওমি মাদ্রাসাও আজ হুমকির মধ্যে। দেশে আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ইসলামী ব্যক্তিত্বদের নানাভাবে নাজেহাল করা হচ্ছে। সরকার ওই সব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে। এটাও জামাতের একটা আহ্বান। কওমি মাদ্রাসার পক্ষেও জামাত ইসলামী কথা বলে, দেখলেন তো। আমিরুল জামাত আরও বলেন, আমরা এমন এক সময় মজলিস শুরা অধিবেশনে মিলিত হয়েছি যখন 27 মে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে 19টি জেলার উপর দিয়ে প্রবাহিত ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে 17 জন মানুষ, সর্বশেষ খবর অনুযায়ী আমরা 20 জনের একটা খবর পেয়েছি। মানুষের ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ মানুষ বসবাস করছে। দেশের দক্ষিণ অঞ্চলে কয়েকটি জেলায় বেড়িবাঁধ ভেঙে গিয়েছে। বহু মানুষের ফসলি জমি নষ্ট হয়েছে। ঘূর্ণিঝড়ে আক্রান্ত দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সমাজের সচ্ছল ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, বিশেষ করে জামাত ইসলামী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমিরে জামাত বলেন, বিপুল সম্ভাবনাময়, মানে আরও কিছু কথা বলেছেন, মৌলিক কথা এতটুকুই। সামগ্রিকভাবে দেশের সমস্ত সমস্যাকে আমিরে জামাত এই গুরুত্বপূর্ণ অধিবেশনের প্রোগ্রামে অ্যাড্রেস করতে সক্ষম হয়েছেন। পরিশেষে দর্শক, দুইটা কথা বলতে চাই। এক, আমিরে জামাত এই অধিবেশন থেকে যে আহ্বান জানিয়েছেন, সে আহ্বানে আপনি সবাই সাড়া দেওয়ার চেষ্টা করি। অ্যাটলিস্ট আমি আপনার পকেট থেকে কিছু টাকা দিয়ে এই ত্রাণ কার্যক্রমে রিমেলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সহযোগিতা করি। দ্বিতীয় যেটা বলব, মজলিস শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জামাতের মজলিস শুরার অবস্থা করুন। এরা পরামর্শ দিবে, এরা পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখে না। বিশেষ করে
কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্তের বাহিরে যারা কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, জেলা মহানগর পর্যায়ে দায়িত্ব পালন করে, এক একটা জেলা থেকে 2 জন 3 জনও আছে মজলিস শুরার সদস্য। এদের চিন্তাভাবনা অনেকে, আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, এরা সংগঠনকে কোনো পরামর্শ দিবে এই ধরনের চিন্তাই করে না। ক্রিটিক্যাল চিন্তা না করলে আপনি পরামর্শ দেবেন কিভাবে? তারা চিন্তা করে, তারা সবসময় বলে এরকম যে সংগঠন যা বলে সেটাই, নিজেদের কোনো মত নাই। এখন সংগঠন বলবে কি? আপনাকেই তো পরামর্শ দিয়ে সংগঠনের মাধ্যমে সিদ্ধান্ত দেওয়ার হেল্প করতে হবে, কিন্তু সেটা করছে না। তারা ক্রিয়েটিভ কোনো চিন্তা, কোনো সিদ্ধান্তকে পর্যালোচনা বা এগুলোর মধ্যে নাই, উপর থেকে যা বলে দেয় সেটাই। এর মানে আসলে মজলিস শুরা তেমন ইফেক্টিভ না, নির্বাহী পরিষদেই মূল সিদ্ধান্তগুলোকে নিতে হয়। তবে হ্যাঁ, সবার কথা বলছি না, অধিকাংশ মজলিস শুরা সদস্যের আসলে শুরা সদস্য হওয়ার কোনো যোগ্যতা নেই, তারা পরামর্শ দেওয়ার মতো চিন্তাই করে না। তো এটা ভাবতে হবে, শুরা সদস্য তৈরি করার ক্ষেত্রে ক্রিটিক্যাল মেন্টালিটি আছে, শুধু জেলা আমির সেক্রেটারি হলেই হবে না, এগুলো বাহিরেও চিন্তা ভাবনা করা দরকার। যিনি পরামর্শ দিবেন এ ধরনের চিন্তাই করেন না, কোনো একটা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পাল্টা যুক্তি দেবেন এ ধরনের চিন্তাই করেন না, তাকে মজলিস শুরা সদস্য করে লাভ কী? বরং তাকে তিনি জাস্ট কাজ করবেন, উপর থেকে নির্দেশ দেবে, কাজ করবে। এই ধরনের মানসিকতা সম্পন্ন লোককে শুধু কাজ করানো উচিত, পরামর্শ সবাই ডাকা উচিত নয়, এবং তারা আসলে কোনো পরামর্শ দিতেও পারে না। যাই হোক দর্শক, মজলিস শুরাকে ঢেলে সাজাতে হবে, এটা আমাদের পরামর্শ।